4:35 বাজে আর 1 মিনিটের নীরবতা চলেন আমরা সবাই পালন করি, কারণ আজকে হচ্ছে আমি FZ25 চালাবো। FZ25 এটা চালাইলে 1 মিনিটের নীরবতা পালন করতে হয়, কারণ জানি আমরা সবাই। আজকে যে FZ-টা চালাবো এটার ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নিউট্রাল করব, আর নিউট্রাল করে হচ্ছে আমরা এটার স্টার্ট দিব। গিয়ারে আছে আসলে, এটা গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা থাকলে ভালো হইতো, এটা তো আমরা সবাই বলি, বাট নিউট্রাল লাইট আছে, নিউট্রাল হইলে লাইটটা জ্বলবে। কোন গিয়ারে দিয়ে রাখছিলাম রে এখানে? এই যে নিউট্রাল লাইট জ্বলছে, এখন মোটামুটি ক্লিয়ার। হেডলাইটটাও তো অন করতে হবে, তা নাহলে তো মজা লাগবে না। হেডলাইটটা অন করা মাত্র কিন্তু ডিআরএল এর আলোটা কমে যায়। ডিআরএল এমনি আলো থাকে, হেডলাইটটা জ্বালাইলে ডিআরএল এর আলোটা কমে যায় মোটামুটি। এটা হচ্ছে ব্ল্যাক FZ25 অ্যান্ড ব্ল্যাক FZ25 এটা আমার না। এখানে কি ঘষা গেছে? ওনা রং লাগছিল। এই ব্ল্যাক FZ25 এটা আমার না, এটা হচ্ছে আমাদের জীবন ভাইয়ের ব্ল্যাক FZ25। জীবন ভাই আজকে শ্যুট করতেছে আমার বাইকের, আমার হর্নেট নিয়ে যেন সে সকাল সকাল আইসা কই চলে গেছে, আর এখন হলো বিকেল। আর এই বাইকটা আমার কাছে দিয়ে গেছে, বলছে এটা আপনি আজকে চালান। এখন আমার তো বাইক অনেকগুলা, আমি না চালাইলেও পারতাম, বাট আমি এটা চালাইতেছি কেন, একটু দেখার জন্য যে আসলে এই মামা আমারটার চেয়ে কতটুকু স্মুথ হয়েছে এতদিনে। কিছু অ্যাডজাস্টমেন্ট আমারটার সাথে মিলবে না, যেমন দেখেন ফ্রি প্লে অনেক, এখানে ফ্রি প্লে অনেক, আমি এত রাখি না। এত রাখলে কি অসুবিধা জানেন, এখান থেকে একটু ছাড়লেই চাকা ঘোরা শুরু হয়, আর আমি মোটামুটি এতখানি ছাড়ার পরে চাকা ঘোরা শুরু যাতে হয় ওর মধ্যে খেলাই, মানে আমারটা যেখানে শেষ ওনারটা ওখানে শুরু, না ওনারটা যেখানে শেষ আমারটা ওখানে শুরু, ওই কথা ওই একই। আচ্ছা, এই বাইকটার কিলো কত চলছে চলেন এটার মিটারে আমরা একটু দেখি। কন্ট্রাভার্সিয়াল বাইক, মিটারটা কিন্তু ছোট, ইনফরমেশন মোটামুটি আছে। অডো 1735, 1735 কিলোমিটার চলা এই বাইকটা আজকে আমরা চালাতে যাইতেছি। এভারেজ দেখাইতেছে 33 পয়েন্ট কত যেন পার লিটারে, আর কি 33 পয়েন্ট কত যেন চলে। 4:36 বাজে, ছোট এই মিটারটায়। এই বাইকটার দুই ধরনের দালাল আছে ভাই, একদম পাক্কা দুই ধরনের দালাল। এক হচ্ছে এই বাইকটা তারা অতিরিক্ত ভালো বলবে, এক হচ্ছে এই বাইকটারে তারা কোনো ভালোই খুঁজে পাবে না, যা দেখবে সবই খারাপ। এই জন্যই হচ্ছে এটা একটা কন্ট্রোভার্সিয়াল বাইক, মানে কিছু লোকের চোখে এটা এত ভালো তারা এটার মধ্যে খারাপই খুঁজতে পারে না, এবং কিছু লোকের মধ্যে এটা এতই খারাপ তারা এটার মধ্যে কোনো ভালোই নাই। এখন মাঝে মধ্যে এই সমস্ত বাইকের রিভিউ আমরা করতে গেলে আমরাও দালাল হয়ে যাই, মানে আসলে কিছু লোক এরা দালালি খুঁজতে থাকে। এখন কথা হচ্ছে এই বাইকটার দুইটা চাকা আছে, এই বাইকটার দুইটা লুকিং গ্লাস আছে, হ্যান্ডেলের দুইটা সাইড আছে, হেডলাইট, ব্রেক লাইট, তারপরে চারপাশে 4টা ইন্ডিকেটর, ট্যাঙ্ক অ্যান্ড সব কিছু। মানে যদি বলতে যাই এই বাইকটার স্পেসিফিকেশন, তাহলে অন্যান্য বাইকের মতো এটারও সব কিছুই আছে। এখন এত ভালো আর এত খারাপ খোঁজার দরকার কি? আপনার পছন্দের হইলে আপনি কিনবেন, পছন্দের না হইলে আপনি কিনবেন না, কাহিনী শেষ। এত দালালি করার কি আছে? কেন যে করে দালালি এটাই বুঝি না। আমার এই গেঞ্জিটা সুন্দর লাগছে, এই গেঞ্জিটা সম্ভবত শীতের গেঞ্জি, পরে দেখবো না, বাট ফ্রেশ অর্ডার, বাংলাদেশের জন্য বানানো, এক্সপোর্টের না। আমরা একটু বড় রাস্তায় যাব, মেন রোডে উঠবো, তা না হলে জোশ উঠবে না। আচ্ছা, এইটা যেহেতু 1700 কিলো পার হয়ে গেছে, এটা চালাইতেছি কারণ এটার আমি পাওয়ার টাওয়ার চেক করতে পারবো। যেমন দেখেন ফার্স্ট গিয়ারে আছে, ফার্স্ট গিয়ারে 39 পর্যন্ত হিট করলো, সেকেন্ড গিয়ারেও মোটামুটি ভালোই দৌড়াইতেছে। অ্যান্ড ওরে মাই গড, এটার ব্রেক তো আমারটার চেয়ে একটু মানে বেশি ভালো ভাই। সামনের ব্রেকও তুফান মেল আটকাইতেছে, পেছনের ব্রেকও তুফান মেল আটকাইতেছে। আচ্ছা, ইয়ামাহার বাইকের ব্রেকিং ভালো হয়, এটা সত্যি কথা। অ্যান্ড আগে যেগুলো FZ ছিল 150 সিসি সেগমেন্টের যে ইঞ্জিনটা, ওইটা আবার রেডি পিক আপ অ্যান্ড টপ এন্ডের পাওয়ার কম ছিল, ওইটা ব্রেকিং অ্যান্ড কমফোর্ট ফোকাস। অ্যান্ড এটার মধ্যে ব্রেকিং কমফোর্টের সাথে সাথে যে পাওয়ারটার কমতি ছিল ওই পাওয়ারটাও দিয়ে দিচ্ছে। এই জন্য আসলে এই মাল মোটামুটি যারাই গেছে এটা নিয়ে লং রোডে বা এরকম কিছু, তারা মোটামুটি সবাই এটারে অ্যাপ্রিসিয়েট করছে। এখন এটা ডিজাইন, মিটার অ্যান্ড এইগুলা যদি কারো ভালো না লাগে, এটা যার যার অভিরুচি ভাই, আমি তো কাউরে কিনতে বলতেছি না। এখন আমি কিনছি সাদা, জীবন ভাই কিনছে কালো, আবার টান। মাই গড, ব্রেক 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 ব্রেক। পেছনেরটা ABS অ্যাক্টিভ হয়ে গেছিল, কারণ পেছনের ব্রেক অতিরিক্ত ধরে, তো মানে বেশি ধরে আর কি, এই জন্য ABS অ্যাক্টিভ হয়ে গেছে। যদি ABS না থাকতো তাহলে হয়তো আমি এত বেশিতে ধরতাম না। ভাই একটা মজা আছে, মানে বড় বাইকের যে একটা মজা ওইটা আছে। এখন ভালো খারাপ নিয়ে আসলে যদি এই বাইকের কথা বলতে বলেন, সত্যি কথা কি আমি এই বাইকের ভালো খারাপ এখনও কিছু বলতে চাই না, কারণ আমারটা আমি চালাইছি, দেখলাম যে 98 না 97 কিলো, এখনো পর্যন্ত 100 কিলো একটা বাইকের চালাই নাই, সেটা এখনো একটা সার্ভিসও দেই নাই, সেটার ভালো খারাপ কি বলবো।
তবে যদি ভালো বলতে বলেন, ইয়ামাহার এখন মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বেশি সিসির বাইক হচ্ছে এইটা। ওই হিসাবে ঠিক আছে, এটা ইয়ামাহা, মানে ইয়ামাহাকে সাধুবাদ জানাই। আর যদি খারাপ বলতে বলেন তাহলে এটা কিন্তু FZ25, এটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক না, এটা MT-15 এর সাথে তুলনা দিয়েন না কেউ আবার। MT ইজ MT ভাই, ওইটার ব্যাপার আলাদা, ওইটা অনেক প্রিমিয়াম একটা বাইক। মানে বাংলাদেশে যদি ইয়ামাহার মধ্যে দেখেন এরকম প্রিমিয়াম নেকেড স্পোর্টস বাইক আর দ্বিতীয়টা নাই, ওটা হচ্ছে MT। তবে এটাও খারাপ করছে বলা যাবে না, অ্যাজ এ রাইডিং, মানে যদি রাইডিংয়ের কমফোর্ট অ্যান্ড সব কিছুর কথা চিন্তা করেন এটা ঠিক আছে। এটার মজার ব্যাপার যেটা লাগছে, এটা লুকিং গ্লাসটা মানে ভেরি কম্প্যাক্ট, হ্যান্ডেল থেকে একটু ভিতরেই দেখা যাইতেছে, অ্যান্ড পেছনের ভিজিবিলিটি মোটামুটি ভালো পাইতেছি। আর স্মুথনেস আমারটার চেয়ে এটা অনেক বেশি ভালো। এটার ক্লাচ আগের চেয়ে অনেক স্মুথ হয়েছে, গিয়ারে এখনো পর্যন্ত হার্ডনেসটা আছে, বাট 1700 কিলো তো মনে হয় আরেকটু স্মুথ হবে গিয়ারটা, হয়তো বা এরকমটা আমার মনে হইতেছে। এখন আমি রেগুলার চালাই MT-15, ওইটার সাথে যদি তুলনা দিতে বলেন ভাই, ওইরকম তো এটা হবে না। এখন ওইটার মধ্যে ভাই কুলিং টুলিং দিয়া ওই বাইক তো আসলে ওইটা অন্য লেভেল। MT-15 একটা ডিফারেন্ট কাইন্ড অফ লেভেল, তো ওইটার সাথে এটা তুলনা দিলে এটা ভুল হবে, এটা আমিও জানি, আপনাদেরও জানা উচিত। আর অনেকের কাছে আমি এই বাইকটা কেনার আগে শুনছিলাম যে এটা কিনলেই ফগ লাইট কিনতে হবে, এটার হেডলাইটের আলো নাকি ভালো না। এখন এটার হেডলাইটের আলো ভালো না কারা বলে? যারা হচ্ছে আরও পাওয়ারফুল হেডলাইট চালায় আসছে, যেমন N160 N250। যদি F250 কাউরে চালানোর পরে এটা দেয়, বলবে আরে ওয়াও। তবে এইটার হেডলাইটের আলো একদম খারাপ লাগে নাই আমার কাছে, বিশেষ করে হাই বিম দিয়ে যদি চালান বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি এটা ফগ লাইট ছাড়াই এটা নিয়ে রান করতে পারবেন। কিন্তু বাংলাদেশে এমনও বাইক আছে যেটা ফগ লাইট ছাড়া রাইড করা রিস্ক হয়ে যাবে, যেমন F250। সত্যি কথা ভাই, কালকে আমি ওইটা নিয়ে বেরিবাঁধে প্লাস উত্তরা থেকে রাতে যখন মিরপুর আসলাম, আমি বুঝছি যে ভাই ওইটা মানে ইম্পসিবল টাইপের রাতে ফাস্ট রাইড করা। স্লো চালাইলে ঠিক আছে, স্লো চালাইলে কোনো প্রবলেম পাবেন না, বাট ফাস্ট চালাইলে একটু কাহিনী আছে। এদিকে আবার কিসের মেলা টেলা হইতেছে নাকি, অনেক ভিড়ভাট্টা মনে হইতেছে। আরেকজনের বাইক নিয়ে যে এত দূর চলে আসছি মামা, আর্মি টার্মির চেকপোস্টে না পড়লেই হয়। ভাবছিলাম এই রোডটা ফাঁকা হইব, কিন্তু ফাঁকা তো নাই, বরং এদিকে মেলা হওয়ার কারণে মনে হয় আরও একটু মানে জটলা বেশি লাগতেছে। তবে ভাই টান দেখছেন, হঠাৎ করে এটার FZ বলতে ইচ্ছা হয় না, কারণ FZ আগেরগুলা তো একটু স্লো বাইক ছিল, আর এটাতে আইসা ভাই ওই জিনিসটা আসলে FZ সিরিজ ফোকাস করছিল। এর আগে হচ্ছে একটু জব হোল্ডার বা একটু শান্তশিষ্ট মাথার লোকজন, ধরেন যাদের মাথায় এমনিতেই অনেক প্যারা, ওই বাইকিংটারে একটা ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে নিতে পারে না যে হ্যাঁ আমি এটার পিছনেই মাথা একদম খাটাবো, তাদের জন্য ছিল আগের FZটা। আর এই FZটা মনে হয় যে বানাইছে হলো মানে এইটা যখন চালাবেন তখন বাইকের দিকেই ফোকাস রাখতে হবে। আছে না যে বিজনেসের হিসাব করতে করতে এই বাইক টান দিচ্ছেন ভাই, উইরা যাবেন, কিন্তু এটার মধ্যে টান একটু অন্যরকম। তবে আমি আরেকবার বলবো, MT-15 এর সাথে কেউ এই বাইকটার তুলনা দিয়েন না। এখন এই বাইকটার দাম হচ্ছে 4 লাখ সামথিং, MT-15 এর দাম হচ্ছে এটার চেয়ে 1 লাখেরও উপরে বেশি। তাহলে একবার চিন্তা করেন, 1 লাখ টাকা কি এমনি এমনি মানুষ দেয়? এটা সিসি ওইটার চেয়ে এটা 100 বেশি, কিন্তু ওইটাতে 100,000 টাকা বেশি, এমনি এমনি তো না, তাই না? খালি সিসি দিয়ে যদি বিবেচনা করতো মানুষ সব কিছু, তাহলে এক্স মোশন 7 লাখ বা 8 লাখ টাকা দিয়ে মানুষ কিনতো। রয়্যাল এনফিল্ড যেখানে কত 3.5 লাখে পাওয়া যায়, হান্টার 3.5 বা এর আশপাশে আর কি, তো হান্টার অর্ধেক দামে 350 পাইতেছে, ডবল দাম দিয়ে 150 সিসি কেন? এটা আসলে ভাই প্রিমিয়ামনেস একটা ডিফারেন্ট জিনিস। ওইটা মানে হান্টারের মধ্যে ওই জিনিসটা নাই, আবার ওই যে কি যেন ওইটা এক্স মোশনের মধ্যে ওইটা আছে। প্লাস হচ্ছে R15 বা আমি অন্য কোম্পানিও বলি CBR, GSXR, এগুলার মধ্যে যেই ব্যাপারগুলো আছে, GSXR যদিও অতটা স্মুথ বাইক না, CBR R15 এগুলো অনেক স্মুথ বাইক, প্রিমিয়ামনেসটা আছে এগুলার মধ্যে, রাফনেসটা কম। তো ওইগুলা সিসি কম হইলেও ওইগুলার যে পারফরমেন্স, ওই পারফরমেন্স রয়্যাল এনফিল্ড কি আসলে ধরতে পারবে? একটা 150 সিসির বাইক যদি টান দেয়। রয়্যাল এনফিল্ডের কাজ আবার আরেকটা, ঠিক ওই রকম, মানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন বাইকটা আসলে আপনার জন্য তৈরি হয়েছে, কোন বাইকটা আপনার জন্য কাজে দিবে। এখন MT-15 এর অনেক প্রশংসা করলাম আজকে এই বাইকটা চালাইতে গিয়ে, কিন্তু একটা বড় সমস্যা কি জানেন? MT-15 এর সাসপেনশন প্লাস সাইজ প্লাস 2 জন উঠলে ওর খেলা কিন্তু ওইখানেই শেষ। তা আমি 5.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবো, আমি 2 জন মিলে এক জায়গায় যাইতে পারবো না ভাই, তাহলে ওই বাইক আমি কেন কিনবো?
আর এই বাইকে তো 3 জন উঠলেও মনে হয় এই বাইক দৌড়ায় চলবে। তো এক একটা বাইক এক এক ফোকাস করে যেমন বানানো হয়েছে, ওরকম সার্ভের পারপাসটাও আলাদা হওয়া উচিত। আমাদের বোঝা উচিত কোন বাইকটা আমরা কি কাজে ব্যবহার করব। তবে হ্যাঁ, 150 সিসির বাইক আমি তো সবসময় বলি যে ডাল ভাত আলুর ভর্তা এই টাইপের হচ্ছে 150 সিসির বাইক, যেটা দিয়ে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করা সম্ভব। কিন্তু এর চেয়ে সিসি যখন উপরে যাবে, আস্তে আস্তে যত উপরে যাবে তত রিচ ফুড হওয়া শুরু হবে। তো একদম উপরের বাইক যেটা 1000 সিসি বা এর উপরে, ওগুলা হচ্ছে আচারের মতো ভাই। আচার টুকটাক খাওয়া যায় প্রত্যেক দিন, আপনি প্রয়োজনে একটু একটু খাইতে পারবেন, কিন্তু শুধু আচার খেয়ে কি বাঁচতে পারবেন ভাই? ব্যাপারটা ওরকম। শুধু ওই বাইক যদি খেয়ে বাঁচেন ভাই, পেট জ্বলতে জ্বলতে যেমন মরে যাবেন, ওইটা নিয়ে ঠিক ওরকম বডি পেইন করতে করতে মরে যাবেন। একটা যদি স্পোর্টস বাইক বা এরকম কিছু কিনেই ফেলেন আপনি 1000 সিসি বা 650 সিসি বা এরকম যেগুলো আছে, তো বুঝতে হবে আসলে কোন বাইকটা কি পারপাস। আমি আজকে এই এফজেড এর কোনো রিভিউ বা কোনো কিছু দিচ্ছি না, আমি জাস্ট জীবন ভাইয়ের বাইকটা একটু পাইলাম তো স্মুথনেসটা চেক করতেছি। ইঞ্জিনের অবস্থা একই ভাই, আমারটাও যেমন এটাও ওইরকম। মানে উনি 1700 কিলো তো যে খুব একদম ইঞ্জিন কিছু করে ফেলছে ব্যাপারটা তা না। আর সত্যি কথা কি, জীবন ভাই আমার মতো যত্ন করে বাইক চালায়। জীবন ভাইয়ের যত্নটা হচ্ছে বাইরে এবং ভেতরে সমান যত্ন করে, আর আমার যত্নটা হচ্ছে আমার বাইকের বাইরে দেখলে আপনি কখনোই বুঝবেন না যে ওই বাইকের যত্ন করা হয়, মনে হয় যে কি ডাস্টবিন থেকে উঠে আনলো। কিন্তু ভাই আমার বাইকের ভেতরে আপনি যদি কখনো সুযোগ পান আমার বাইক চালানোর, আপনি চালাইলে বুঝবেন যে আসলে আমার বাইক কি রকম ফ্রেশ থাকে। আমি একটা বাইক 10,000 কিলো চালাবো এবং আরেকটা বাইক অন্য কারো হাতের 500 কিলো চালানো নিয়ে আসবেন, আমার মনে হয় সেম পারফরমেন্স পাবেন। চলেন আবার একটু টানি। এই যে সবাইকে রেখে চলে গেলাম, কে জানি টান দিচ্ছে আমার সাথে, লাভ নাই, আমারে ধরতে পারবো না। এই যে মামায় আসছে, আমি ব্রেক করে থামাই, দেখতে পাবেন এই যে মামা আসছে। উইরা গেছে না? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা, দৌড়ান দৌড়ান, ওকে মামা গো। এইভাবে টানতেছে। আচ্ছা যাই হোক, উনি মনে হয় কোথাও যাবে অন্যদিকে। এই রোডটা মোটামুটি ফাঁকা থাকে, এই রোডে মোটামুটি টানা যায়, একটু স্পিড তোলা যায়, কিন্তু আজকে এই রোডটা অতটা ফাঁকা নাই। আচ্ছা, এই বাইকের হ্যান্ডলিং কিন্তু একটু, এই বাইকটা একটু বড়, কিন্তু আমার মনে হয় এটার হুইল বেজ একটু বেশি ছড়ানো, সামনে পিছনের চাকাটা একটু দূরত্ব বেশি, এই কারণে ঘুরাইতে একটু হয়তো জায়গা বেশি লাগবে। প্লাস একটু অভ্যাস হওয়ার ব্যাপার আছে। একটা 150 সিসি বাইক থেকে হঠাৎ করে যদি কেউ এই সিসির বাইকটা চালান, ধুমধাম টান দিয়েন না। অনেক সময় ব্যালেন্স করতে বা কাট মারতে হয়তো বা ঝামেলা আপনার হইতেও পারে, হয়তো বা, আমি বলতেছি না যে হবেই। যদি অতটুকু ব্যালেন্স শরীরে থাকে তাহলে ঠিক আছে, বাট এমনও হইতে পারে যে প্রবলেম হইতে পারে, এখন বলা যায় না ভাই। অনেক সময় যে বাইক আপনি চালাইতেছেন বাইক ফিট কিন্তু আপনি আনফিট। অনেক সময় আছে না, আমরা টায়ার্ড থাকি, ব্রেন স্লো কাজ করে, একটা ঘটনা ঘটার পরে ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় আরেকটু পরে যে ঘটনা তো ঘটছে, অতক্ষণে আরেক ঘটনা ঘটে গেছে, অথচ আপনার ব্রেন আপনাকে ওইভাবে সিগন্যাল দিতে পারে নাই। আচ্ছা, আবার রাস্তা একটু ফাঁকা পাইছি, আমি 300 ফিটটাকে খুব মিস করতেছি। 80 তুলবো এবার। 91, এতটুকু জায়গার মধ্যে 91 তুলতে পারছি। ব্রেকিং দেখছেন ভাই। ভাই আমি রিয়েলি স্যাটিসফাইড। আমি এতদিন এফজেড কিনি নাই, কারণ 150 সিসি এফজেড আমার দরকার ছিল না, ওটা যার দরকার ওটা সে কিনবে। বাট এই এফজেডটার মধ্যে ওই 150 সিসির আরাম, ব্রেকিংয়ের কনফিডেন্ট অ্যান্ড সব কিছুর পর এই যে ইঞ্জিন পাওয়ারটা দিছে ভাই, এফজেড না কিনে থাকতে পারি না, এই কারণেই কিনছি। এখন ভাই হেটার লাভার থাকবেই একটা বাইকের, তো ওদের কারণে যদি আপনি বাইক কিনা বন্ধ করে দেন তাহলে তো সমস্যা। এখন আপনার যে বাইকটা পছন্দ, আপনার যদি সুজুকি পছন্দ হয়, ওটার হেটার লাভার দিয়ে আপনি কি করবেন? চালাবেন তো আপনি। বাইকে একটা প্রবলেম হইলে ওইটাও আপনারই ভরতে হবে, বাইকে একটা ভালো হইলে আপনি ভালো সার্ভিস পাবেন। তো হোন্ডা চালান, সুজুকি চালান, ইয়ামাহা চালান, টিভিএস চালান, হিরো চালান বা বাজাজ চালান বা চাইনিজ বাইকে আপনি চালান, তো যে বাইকটা আপনি চালাবেন ওই বাইকটা আপনার পছন্দের হইতে হবে। হোয়াট এভার কে দালাল বললো, কে দালাল বললো না, এগুলা ভাই কম ইউনিটি মানে জানেন, ইউনিটি যেখানে কম, মানে কম ইউনিটি, তো কম ইউনিটিতে কখনো দেখবেন যে ওরা খালি তর্কই করে বেশিরভাগ। আমি সবাইকে বলতেছি না, কমিউনিটিতে অনেক জ্ঞান বুদ্ধিওয়ালা লোক আছে, কিন্তু যারা হচ্ছে একদম ভাদাইম্মা কমিউনিটি থাকে না, কোনো কাজ নেই, প্রত্যেক দিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে আরে মামা আজকে বাইক নিয়ে এত তুললাম অত তুললাম, তো এদের মেন কাজ হচ্ছে বাইকের পিছনে মারা আর কি।
বা বাইক কোম্পানির পেছনে লেগে থাকা। কোনো কোম্পানি থেকে যদি সুবিধা পায় তাহলে ওটা হলো অতিরিক্ত ভালো, আর যদি সুবিধা না পায় তাহলে অতিরিক্ত খারাপ হয়ে যাবে বাইকটা। এরকম কিছু বাধার না বাইকার আছে যারা লাইফে মনে করে যে বাইক চালানোটাই তাদের লাইফে একমাত্র গোল এবং অ্যাচিভমেন্ট। সে একদম অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে, এটা একদম সে মানে উদ্ধার করে ফেলছে বাংলাদেশে ওইখানে যায়। তা তো করে নাই, তাই না? প্রত্যেকটা জিনিসের পেছনে একটা বেনিফিট থাকতে হবে। আপনি এখানে গেছেন, সেখানে গেছেন, এতে করে যদি বাংলাদেশের মান নাম উন্নত হয় তাহলে আপনার ওই যাওয়াটা সার্থক। আপনি অনেক জায়গায় গেছেন, অনেক কিছু করছেন, এটা ওই চায়ের দোকানে বসে 10 জন আড্ডা দিয়ে জানছে, এটা কোনো আসলে ভালো কিছু হইতে পারে না। আপনি অনেক ভালো গান গাইতে পারেন, সেই গান দিয়ে টাকা ইনকাম হইতেছে না, 10 জন শুই না আনন্দ পাইতেছে না, লাভ কি ভাই ওই এক চায়ের দোকানে বসা? তো একটু ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটু মনে হয় যাওয়া উচিত যারা এত জ্ঞানী। আর একটা জিনিস মনে রাখবেন, যাদের জ্ঞানের পরিমাণ যত কম তারা মানুষকে তত বেশি বুঝাইতে যায়। আমি 2-1 দিন একটু জিমে গেছিলাম, তা আমার জিম লাইফ এক্সপিরিয়েন্স যদি আপনাদেরকে বলি, আমি 2001 থেকে শুরু করে 2008 পর্যন্ত টানা জিমের সাথেই ছিলাম। মানে এত দিন জিমে থাকার কারণে আমি 2টা জিমে অ্যাজ এ ট্রেনার জব করছি ওই টাইমটা। এবং 2010 থেকে শুরু করে 2024-25 পর্যন্ত আমি জাস্ট বাসায় ফ্রি হ্যান্ড অ্যান্ড টুকটাক ওয়েট লিফট করে আমার বডিটাকে ঠিক রাখছি, মানে ফিট রাখার ট্রাই করছি। তো রিসেন্ট আবার জিমে গিয়ে যখন আমি হালকা ওয়েটে মারতেছি, তখন অনেকে দেখা যায় যে আমাকে এসে বলে, ভাই এটা এইভাবে না, একটু এইভাবে মারলে ওই হবে। তো আমি একটু বেশি ওয়েটে যখন মারতেছি, দেখা যায় যে উপর থেকে পুল ডাউন করতেছি যখন, তো অনেক সময় আমার ফুল বডি উঁচু হয়ে যেতেছে। শুটিং হচ্ছে তো ফুল বডি উঁচু হয়ে যাচ্ছে যখন পুল ডাউন করতেছি, ধরুন 40-50 কেজি বা আর একটু বেশি দিয়ে, প্রায় আমার বডি ওয়েটের কাছাকাছি যখন চলে আসছে তখন বডি উঁচু হয়ে যেতেছে। তখন ওদিকে অনেকে বলে, ভাই এটা উঁচু হয়ে গেলে তো চলবে না। তা আসলে একটা সময়ে যদি আজ থেকে 5 বছর আগে হইতো তাহলে হয়তো ওরে বুঝাইতাম, ওরে বলতাম যে ভাই দেখো তুমি যখন দুনিয়াতে আসো নাই তখন আমি জিমে মানে কন্টিনিউ কাজ করতাম। তো আসলে এগুলা বলে সময় নষ্ট করে লাভ নাই। এটা যেদিন বুঝে যাবেন ওই দিন হচ্ছে আপনি মোটামুটি কিছুটা হলেও জ্ঞানী লোক। আর এটা যখন বুঝবেন না তখন কি করবেন জানেন? চায়ের দোকানে বসে এই বাইক খারাপ, ওই বাইক ভালো, এই বাইক নিয়ে এত তুলছি, ওই বাইক নিয়ে যুদ্ধ জয় করছি, নেপালে যা পাথর ভাঙ্গা বিল্ডিং করে দিয়ে আসছি, অথবা বান্দরবনের অমুক রাস্তায় বাইক নিয়ে উঠছি। তো ভ্রমণটা হবে নিজের জন্য, আর যদি প্রফেশনালি করেন তাহলে ওটার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে। ওই চার দোকানে আড্ডা দিয়ে বড় হওয়ার জন্য ভ্রমণ যদি করেন তাহলে লাইফটা আপনার ওই লাইফে আপনার মানে আপনি খুঁজে পাইতে পারেন, বাট আমি ওই লাইফের মধ্যে কোনো মানে খুঁজে পাই না। আমার প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকা লাগবে, মানে প্রত্যেকটা ধাপে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। এক জায়গায় বসে থাকলে দেখবেন যে আপনার পেছনের লোকজন আপনার সামনে যায় কিছুদিন পরে, যে আজকে আমি যদি রেগুলার জিম লাইনে থাকতাম তাহলে আর আজকে আমার এই কথা শুনতে হইতো না যে ভাই এইভাবে না, এটা এইভাবে মারেন। অনেকে ভালোও বলতেছে, বাট অনেকে এমন কথাও বলতেছে যেটা আসলে যদি আমি নতুন হইতাম আমার ওইভাবে মারাটা নর্মাল ব্যাপার ছিল না। বাট ওই যে যখন আপনার ভিতরে জ্ঞান থাকবে কম, তখন আপনি মানুষকে মানে নতুন যখন শিখবেন তখন আরেকজনকে শিখাইতে ইচ্ছা হবে। প্রত্যেকটা ক্রিয়ার যেমন বিপরীত প্রতিক্রিয়া থাকে না, ঠিক ওরকম আপনাকে কেউ শিখাইছে আপনিও শিখে আরেকজনকে শিখাইতে চাবেন, এটাই আমাদের মনের ভিতরে থাকে আর কি। এবং একটা পর্যায়ে যখন আপনি বেশ জ্ঞান অর্জন করবেন তখন চিন্তা করবেন যে জ্ঞানের তো আসলে এক কোনা অর্জন করতে পারি না, আর অনেক কিছু জানার আছে। আমার বাইক নিয়ে হয়েছে অবস্থা, আমি কোনো বাইকের খারাপ ভালো বলতে গেলে 100 বার এখন চিন্তা করি যে আসলে আজকে এটা এখন খারাপ লাগতেছে, কালকে ভালো লাগতেও পারে, আজকে ভালো লাগতেছে কালকেও খারাপ লাগতেই পারে, এরকম হয় আর কি। আচ্ছা যাই হোক, বাইক নিয়ে কথা শেষ। অনেকক্ষণ বাইকটা চালাইলাম, ভালো লাগলো, আর ইনশাআল্লাহ সামনেও আরও চালাবো। জীবন ভাই যে কই গেছে আমার বাইক নিয়ে আজকে, ওনার কোনো খোঁজ খবরই নাই। দেখেন এটার হাইবিম ওই যে ওটা ওই ইসহ জ্বলতেছে, আর F250-র হাইবিম জ্বালাইছিলাম পরে কি হয়েছিল ভাই খেয়াল আছে? আর কি বলবো, যাই হোক জীবন ভাই আমার বাইক নিয়ে আজকে কই গেছে জানি না, কোনো খোঁজ খবরই নাই। আমি এখন একটু আনারস খাবো, আনারস খেয়ে বাসায় চলে যাব। আর ও আচ্ছা, ঠান্ডা লাগতেছে, বাকি রাস্তা একটা কাজ করি, বাইক চালাতে চালাতে যে আমি কি করি জানেন, উইন্ড ব্রেকার রাখি। আরে ভাই বাইক থাম না, নিউট্রাল হ। ওনার ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা আমার সাথে একদম যাইতেছে না। এখন যেটা আমার করতে হবে দেখেন, আমি যে দিনের বেলা তো একটু গরম গরম থাকে, সন্ধ্যার আগে সেই ঠান্ডা পড়ে যায়, এই কারণে একটা উইন্ড ব্রেকার, এগুলা লাইট ওয়েট উইন্ড ব্রেকার অলওয়েজ এরকম ব্যাগে রাখি। আর এই উইন্ড ব্রেকারটা নেওয়া হয়েছিল হচ্ছে মোটো স্টার থেকে, চলে আপনারাও নিতে পারেন। এটা ভার্সন 2 না 1 আমার ঠিক খেয়াল নাই, মেবি 1। এটা একটু মানে বাতাস টাতাস ঢুকে না, তো এটা পরে রোদেও কিছুটা শান্তি পাওয়া যায়। অ্যান্ড এই টাইমে পরলে যদি আপনি পরে সামনের জিপারটা লাগায় দেন দেখবেন যে ঠান্ডা বাতাসটা ঢুকে না। আর ঠান্ডা বাতাস না ঢোকার কারণে হচ্ছে আপনি একটু গরম ফিল করবেন। এই যে এখন জিপটা লাগায় দিব, সাথে সাথে বডির যে গরমটা ওইটা ভিতরেই ধরে রাখবেও,
কারণ শান্তিতে আমি এটা জিপটাও ভালো, শান্তিতে আমি চলাফেরা করতে পারবো। আচ্ছা, পকেট আছে এটার মধ্যে, আর এই যে রিফ্লেকটিভ টেপ আছে, সবচেয়ে বড় কথা যেটা, রাতে যখন চালাবেন কুয়াশা টুয়াশার মধ্যে একটা আলো পড়লে এগুলা সব জ্বলা উঠবে, সব পাশেই আছে। আর যখন জ্বলা উঠবে তখন মানুষ নোটিস করতে পারবে যে আপনি এখানে এক্সিস্ট, আপনিও একজন মানুষ। সুন্দর আয়নায় দেখা যায়, আসলে দেখা যায় আয়নায়। দেখো আমি উইন্ড ব্রেকার পরেছি, এই যে এইটা, হা এই গরম ফিল হইতেছে, এখনই গরম লাগা শুরু হয়েছে, আর একটু ঠান্ডা পড়লে পড়া উচিত ছিল। যাই হোক, ব্যাপার না, একটু জিপারটা হালকা খুলে রাখি, তাহলে বাতাস ঢুকবে আর ভেতরের গরমটা বের হয়ে যাবে। যাই হোক, তাহলে আজকে ভিডিও থেকে বিদায় নেই, আরও টুকটাক কিছু কাজ টাজ আছে, এবার ওগুলা সারি আর তারপরে ফিরতে হবে বাড়ি। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.